দর্শক আমন্ত্রণ, সন্ধ্যার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেন হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না, সাফ কথা স্বরাষ্ট্র উপদেষ্টার। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি মঙ্গলবার। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। পতনের কয়েকদিন আগেও জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ এমন নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রমাণ পাওয়ার দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এছাড়া রবিবার 3 পুলিশ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে আহতরা চিকিৎসা নেন রাজধানীর বিভিন্ন হাসপাতালে, এর মধ্যে অন্যতম পঙ্গু হাসপাতাল। পতনের কয়েকদিন আগে শেখ হাসিনা আহতদের দেখতে সেখানে যান। সে সময় হাসপাতাল কর্তৃপক্ষকে শেখ হাসিনা চিকিৎসা সেবা ও ছাড়পত্র না দিতে নির্দেশ দেন। এমনটি জানিয়ে শেখ হাসিনার নির্দেশ সংক্রান্ত প্রমাণ হাতে পাওয়ার দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পালিয়ে যাওয়ার আগে একবার হসপিটাল ভিজিটে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে বলেছেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কোনো চিকিৎসা দেবেন না এবং কাউকে এখান থেকে রিলিজ করবেন না, যাতে বাইরে যেতে না পারে। এই নির্দেশাবলীর কথা সেখানকার রোগীরা জানিয়েছেন, ডাক্তাররাও জানিয়েছেন। সেই তথ্য প্রমাণাদি আমাদের কাছে আছে, যেটা আজকে আদালত জিজ্ঞাসা করেছিলেন, সেগুলো আমি জানিয়েছি। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় 3 পুলিশ সদস্যের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়। আদালত জানতে চেয়েছেন পোস্টমর্টেম রিপোর্ট তো ইম্পর্টেন্ট ডকুমেন্ট, কিন্তু আমরা বলেছি যে এখানে সার্কামস্ট্যান্স হচ্ছে মানবতা বিরোধী অপরাধ এই পর্যায়ে হয়েছে যে দ্রুত তাদেরকে লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে, চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। সেই জায়গায় পোস্টমর্টেম রিপোর্ট পাওয়াটা স্বাভাবিক বিষয় নয়, এবং পোস্টমর্টেম রিপোর্ট যে নাই এটাও মানবতা বিরোধী অপরাধের একটা অন্যতম জাজল্যমান প্রমাণ। এছাড়া 2টি মামলার তদন্ত শেষ করতে নতুন করে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। পুলিশ কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অন্যায্য ও অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এই কথাই জানিয়েছেন। উপদেষ্টা বলছেন, পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। জুলাই আগস্টে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে নতুন অধ্যায় সৃষ্টি হয়েছে, সেই চেতনাকে ধারণ করে পুলিশ বাহিনীর গৌরবকে আরও সমুন্নত করার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো কায়েমি স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে, সেই জন্য সর্বদা সতর্ক থাকতে হবে। এদেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান, এই সত্যটি সর্বদা ধারণ করবেন, লালন করবেন এবং চর্চা করবেন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। আজ রিভিউ আবেদনটির শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন আদালত। 2014 সালের 3 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ দেয়। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং দুদকের আবেদনের শুনানি আগামী 2 মার্চ ধার্য করেছেন আপিল বিভাগ। সারা দেশে ছিনতাই, ধর্ষণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
সারা দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদ ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দুপুর 12টার দিকে রাজধানীর আসাদ গেট এলাকা অবরোধ করেন শিক্ষার্থীরা। এই সময় ধর্ষণ বিরোধী বিভিন্ন প্লাকার্ড হাতে নিয়ে তাদের স্লোগান দিতে দেখা গেছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সম্প্রতি দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই ধর্ষণের ঘটনা ঘটছে। এই ঘটনায় ভুক্তভোগীরা প্রশাসনের সহায়তা পাচ্ছেন না বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা। ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের আশ্বাসে 3 ঘন্টা পর মহাসড়ক ছেড়ে যান তারা। ওসি বলেছেন যে এটা শুধুই শ্লীল কাহিনী ছিল, ধর্ষণ হয়নি। আমরা চাই একটা ফরেনসিক রিপোর্ট হোক, যে নারীরা ওখানে ছিলেন তাদের একটা পরীক্ষা নিরীক্ষা চালানো হোক। আমরা আসল সত্যটা জানতে চাই। ধর্ষকরা যাতে ধর্ষণ করার আগে চিন্তা করে যে তারা যে ধর্ষণ করবে এটা যাতে তাদের না হয়, কারণ একটাই, তাদের ফাঁসি হবে ওপেন জনসম্মুখে, এদেরকে ফাঁসি দিতে হবে। বিপ্লব পরবর্তী 6 মাস হয়ে গেছে, এখনো দেশের আইন শৃঙ্খলা ঠিক নাই, এখনো কোনো নিয়মানুবর্তিতা ঠিক নাই। ছিনতাই থেকে ধর্ষণ থেকে শুরু করে ওপেনলি চলতেছে। এদিকে সারা দেশে ধর্ষণ, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার শহীদ মিনার প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বক্তারা দেশে প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে অভিযোগ করে দ্রুততম সময়ের মধ্যে এসব ঘটনা বন্ধ এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও মানুষের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর একুশে বইমেলার খবর। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা, যেখানে সহকর্মী স্বস্তিকা সিংহ রয়েছেন। তিনি জানাবেন মেলার সবশেষ আপডেট। স্বস্তিকা, সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীদের সমাগম আপনি কেমন দেখছেন? মেলা তো শেষ দিকে, বইয়ের বেচা বিক্রি কেমন হচ্ছে? রূপায় 23তম দিনের বইমেলা আসলে চলছে। বইমেলায় বিদায়ের সুর আসলে লেগে গিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আসলে বই মেলার যে শেষ পর্ব, সেই শেষ পর্বটিও চলে আসবে। ঠিক শেষ সময়ের আগেই যারা প্রকৃত পাঠকেরা রয়েছেন তারা কিন্তু আসলে পছন্দের বইটি বেছে নেওয়ার চেষ্টা করছেন, এবং যারা লেখকেরা রয়েছেন, লেখকেরা কিন্তু আশাবাদী যে আগামী যে দিনগুলো রয়েছে, আগামী দিনগুলোতে তারা প্রকৃত পাঠক পাবেন এবং যে ক্ষতিটুকু হয়েছিল বেচা বিক্রির, সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন কিন্তু যারা প্রকাশক বা বিক্রেতারা রয়েছেন তারা। এবং যারা লেখকেরা রয়েছেন তারা কিন্তু আসলে সেই পুরাতন লেখকদের বই খুঁজেই চলেছেন অনেকেই। তবে সেই অনেকের ভিড়ে নতুনদের বইয়ের সংখ্যা কম নয়, সেই জায়গায় কিন্তু নতুনদের পাঠক সেই জায়গাটা একটু কম। তবে যারা লেখকেরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নতুন লেখকদের বই ছুঁয়ে দেখছে পাঠকেরা বইমেলাতে এসে। এই জায়গায় কিন্তু একটি নতুন বার্তা দিয়ে যায় যে নতুন লেখকদের বইও আগামী দিনে পাঠকেরা কিনবেন এবং নতুন লেখকদের বইয়ের জন্য আলাদা একটি পাঠক আসলে তৈরি হবে। এবং আজকের কিন্তু বইমেলায় সর্বোচ্চ কিন্তু বই জমা পড়েছে 67টি। এই নিয়ে কিন্তু মেলায় সর্বমোট এই 23তম দিনে বই জমা পড়েছে 2467টি। রুবায়েত, এই ছিল বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, এই সহকর্মী জানাচ্ছিলেন বইমেলার সবশেষ আপডেট। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB-র 22তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিক্রমে অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন এবং গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ করেন। AIUB-র 22তম সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট 2547 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়েছে।
জার্মানির ২১তম সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রবিবার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রায় ৮.৫ কোটি মানুষের দেশ জার্মানিতে, ভোটার প্রায় ৫,৯২,০০,০০০ লাখ। এবারের নির্বাচনে পার্লামেন্টের ৬৩০টি আসনের জন্য ২৯টি দলের মোট ৪,৫০৬ জন প্রার্থী লড়ছেন। জরিপ বলছে এবারও কোনো একক দল ক্ষমতায় আসতে পারবে না, ফলে আবার জোট সরকার গঠন হবে জার্মানিতে। তবে সবচেয়ে এগিয়ে আছে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন এবং কট্টরবাদী জার্মানির বিকল্প দল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হবে। ঘণ্টাখানেক পর প্রাথমিক ফলাফল পাওয়া যাবে বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। সেখানে এই মুহূর্তে খবর সংগ্রহ করছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। সরাসরি তিনি যোগ দিচ্ছেন। হাসিব, বাংলাদেশ দল কি আজ অনুশীলন করেছে কিনা, তাছাড়া দলের কেউ কি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে কিনা? বাংলাদেশের সংবাদ সম্মেলন শুরু হওয়ার কথা কিন্তু 6:30, অর্থাৎ এখন এখানে তাদের শুরু হওয়ার কথা, কিন্তু একটা গুঞ্জন, একটা খবর আমরা পেয়েছি, যদি এটা অফিসিয়াল না যে বাংলাদেশ দিলে হয়তো বা কেউ আসবে না, কিন্তু এরকম একটা বিষয় ছিল। কিন্তু আলটিমেটলি কিন্তু ওইটা হয়তো বা কেটে গিয়েছে বা কেটে যাচ্ছে। খুব কিছুক্ষণ পরে একজন আসবেন, কথা বলবেন, সেটা ক্যাপ্টেন আসবেন নাকি ভাইস ক্যাপ্টেন অথবা অন্য কেউ দলের, সেটা আসলে আমরা এখনও নিশ্চিত না। তবে অনুশীলনের যে সময়টা আসলে ছিল সেটা কিন্তু অনেকটাই প্রায় দেরি হয়ে গিয়েছে এবং বাংলাদেশ দলের কিন্তু টিম মিটিংটাই কিন্তু অনেকটা সময় ধরেই ছিল এবং সেটা কিন্তু প্রায় লম্বা সময় হওয়ার কারণে কিন্তু মূলত হচ্ছে এই সংবাদ সম্মেলনে আসার এই দেরিটা, বা যেটা শুরু হওয়ার কথা ছিল কিছুক্ষণ আগে সেটা আবার কিছুক্ষণ পরে শুরু হবে। একই সাথে যদি আমি আপনাদেরকে একটু মাঠটা দেখানোর চেষ্টা করি যতটুকু সম্ভব হয়, যে এখানে আলটিমেটলি কী অবস্থা, মাঠ কিন্তু অনেকটা কিন্তু প্রস্তুত বাংলাদেশ দলের অনুশীলনের জন্য। মাঠ কিন্তু একদমই প্রস্তুত। এখানে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকে এখানে আছে, নিউজিল্যান্ডের অনুশীলন কভার করছি, সংবাদ সম্মেলন কভার করছি। এখন কিন্তু আমরা সবাই আসলে বাংলাদেশের অনুশীলন এবং বাংলাদেশের ম্যাচ সংবাদ সম্মেলন কভার করার জন্য আমরা বসে আছি। তো এছাড়া যে বিষয়টা আসলে আমি ওই সময় আমাদের আগের বিকাল 4টি স্পোর্টস নিউজে বলেছিলাম যে আলটিমেটলি বাংলাদেশের জন্য হচ্ছে একটা ডু অর ডাই ম্যাচ আগামীকালের জন্য, কারণ এই ম্যাচে যদি জিততে না পারে তাহলে টুর্নামেন্ট থেকে বলতে গেলে একটা বিদায় নিশ্চিতই হয়ে যাবে। শেষ ম্যাচটা আসলে শুধুমাত্র আনুষ্ঠানিকতা থাকবে, যেটা পাকিস্তানের বিপক্ষে হবে 27 ফেব্রুয়ারি। তো এই বিষয়টা মাথায় রেখে বাংলাদেশ দলের আসলে অনেক বড় একটা গেম প্ল্যান থাকবে বা গেম প্ল্যান হবে, সেটা কারণে আসলে টিম মিটিং ছিল, সেটা কারণে মাত্র প্লেয়ার। দর্শক, এই সহকর্মী পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি সন্ধ্যার দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। হাসপাতালে গিয়ে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশনা দেন হাসিনা, জানালেন চিফ প্রসিকিউটর। পুলিশের কোনো দলের তল্পিবাহক হয়ে বেআইনি কাজ করবে না কোনো সদস্য, সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি আগামী মঙ্গলবার। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পর রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।